অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স রাইটিং ডিফারেন্টলি থেকে 9.4.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 9.4.1 অ্যাক্টিভিটি. You have learned in the previous experiences that a text may be formal or informal depending on the situation or purposes. এখানে বলা হচ্ছে যে তোমরা আগের যে টেক্সটগুলো পড়েছো, ফর্মাল এবং ইনফর্মাল যে টেক্সট পড়েছো বিভিন্ন সিচুয়েশনের উপরে, এবং তোমরা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছো। ইউ হ্যাভ অলসো লার্নড অ্যান্ড প্র্যাকটিসড দ্য ফিচার্স অফ বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট, এবং তোমরা উভয় ধরনের টেক্সট সম্পর্কে জেনেছো এবং অনুশীলন করেছো, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল সম্পর্কে। Therefore, the three types of writing mentioned above, descriptive, narrative and expository, may be formal or informal. এখানে আরও বলা হচ্ছে যে তোমরা তিন ধরনের টেক্সট সম্পর্কে শিখেছো এবং সেটা হয়তো ফর্মাল হয়, না হলে ইনফর্মাল হয়। So let's now revisit the features of formal and informal text. এখন বলা হচ্ছে যে পুনরায় এই ফর্মাল এবং ইনফর্মাল টেক্সটের যে বৈশিষ্ট্যগুলো আছে পুনরায় এটা আমাদেরকে পড়তে বলছে। ইট উইল হেল্প ইউ রাইট বেটার ইন ডিফারেন্ট স্টাইলস। আর যদি তুমি এটা পড়ো তাহলে এটা বিভিন্নভাবে তোমাকে লেখার জন্য সাহায্য করবে। এরপর বলা হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপস, যে গ্রুপে কাজ করো। রিড দ্য টেক্সট টাইটেলড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যাগেইন ইন অ্যাক্টিভিটি 9.3.2 অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আবার এখানে বলছে যে 9.3.2তে যে অ্যাক্টিভিটি রয়েছে, দ্য হ্যাবিট অফ রিডিং, যে টেক্সটটা রয়েছে সেটা আবারও পড়তে বলা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 9.3.2 এর উপরে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা টেক্সটটা পড়ে নেবে। তাহলে এখন আমাদেরকে যদি এই পুরো টেক্সটটার উত্তর যদি আমরা লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের তিনটা টেক্সট সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে। তাহলে আমি সংক্ষেপে এই তিনটা যে টেক্সট রয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ, ন্যারেটিভ এবং এক্সপোজিটরি, এই যে তিনটা টেক্সট রয়েছে এটা সম্পর্কে আমি কমপ্লিট আইডিয়া দিচ্ছি মাত্র অল্প সময়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সংক্ষেপে লিখেছি ডেসক্রিপটিভ রাইটিং বলতে আমরা কি বুঝি। ইটস মেইন ফাংশন ইজ টু ডেসক্রাইব আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। এক কথায় ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্রধান কাজটি হলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো জায়গাকে বা নির্দিষ্ট কোনো বস্তুকে বা স্থানকে বর্ণনা করা, তুলে ধরা। এটি হচ্ছে আসলে ডেসক্রিপটিভ রাইটিং। For example, free writing, product descriptions, reflective writing, travel writing are examples of descriptive writing. উদাহরণস্বরূপ হচ্ছে ফ্রি রাইটিং, যে কোনো মুক্ত লেখা হতে পারে। প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, যে কোনো প্রোডাক্ট, ওষুধের কোনো প্রোডাক্ট হতে পারে, ড্রাগের কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্টের যদি আমরা বিবরণ লিখি সেটাও কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে রিফ্লেক্টিভ রাইটিং, আরেকটা হচ্ছে ট্রাভেল রাইটিং, অর্থাৎ ভ্রমণ বিষয়ক যে কোনো কাহিনী হতে পারে। তো এই ধরনের লেখাকে বলা হয় ডেসক্রিপটিভ রাইটিং। আমি খুব সংক্ষেপে তুলে ধরলাম যাতে তোমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারো। এরপর হচ্ছে ন্যারেটিভ রাইটিং। ন্যারেটিভ রাইটিং ইজ অলসো এ কাইন্ড অফ ডেসক্রিপশন। আসলে ন্যারেটিভ রাইটিংটা হচ্ছে ডেসক্রিপশন রাইটিংয়ের মতোই, এক ধরনের আসলে ডেসক্রিপশন রাইটিং। বাট দিস ডেসক্রিপশন গোজ বিয়ন্ড ফিজিক্যাল ডেসক্রিপশন। কিন্তু এই ন্যারেটিভ যে রাইটিংটা, এটা যে বর্ণনা, এটা কিন্তু ফিজিক্যাল ডেসক্রিপশনে অনেক ঊর্ধ্বে চলে যায়, আরেকটু বাড়িয়ে আমরা লিখতে পারি। ইট ইজ আ কাইন্ড অফ স্টোরি টেলিং হুইচ মে হ্যাভ আ সিরিজ অফ ক্যারেক্টার্স ইন দ্য ফার্স্ট পারসন ন্যারেশন। এটা হচ্ছে একটা গল্প বলার মতো, এবং এখানে কিছু চরিত্র থাকবে, আর এই চরিত্রগুলোর যে কনভারসেশন বা আমরা যে লিখব সেখানে আমরা ফার্স্ট পারসন ব্যবহার করতে পারি। ফার্স্ট পারসন কি, আই এবং উই, মাই, আওয়ার, এগুলো আমরা ব্যবহার করতে পারি।
অ্যানেকডোটস, novels, poems, short stories, etc. এক্সাম্পলস অফ narrative রাইটিং। তাহলে উপন্যাস, কবিতা, ছোটো ছোটো গল্প এ সবগুলো হচ্ছে ন্যারেটিভ রাইটিংয়ের উদাহরণ। এরপরে হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। এটা বলতে কি বুঝি একটু পড়ে নেই। ইনফরমেশন ইজ কনভেইড টু দ্য রিডার্স থ্রু দিস রাইটিং। আসলে কোনো তথ্য এই এক্সপোজিটরি রাইটিংয়ের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছানো হয়। ইট ইনক্লুডস পয়েন্টস লাইক, এটার মধ্যে কিছু পয়েন্টস রয়েছে, সেটা হচ্ছে কি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, তুলনা করা, অর্থাৎ এরকম জাতীয় লেখা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যদি আমরা যেমন অনলাইন ক্লাস ভার্সাস ট্র্যাডিশনাল ক্লাস, এইটা কী ধরনের রাইটিং হবে? এটা হচ্ছে এক্সপোজিটরি রাইটিং, অর্থাৎ যেমন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমাদেরকে তুলে ধরতে হবে। আরেকটা দেখো কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ থাকবে এবং কারণের যে ফলাফল থাকবে, যেমন কজ অ্যান্ড ইফেক্ট যত প্রকার রাইটিং আছে, যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এটা। এরপর হচ্ছে অ্যানালাইজ, অর্থাৎ বিশ্লেষণমূলক যে কোনো লেখা হতে পারে এক্সপোজিটরি রাইটিং, অর্থাৎ বিজনেস রাইটিং, ব্যবসা সংক্রান্ত যে কোনো লেখা। ইন্ডাস্ট্রিয়াল, ইনস্ট্রাকশনাল আর্টিকেলস, অর্থাৎ নির্দেশনামূলক যে কোনো লেখা। নিউজ রাইটিং, অর্থাৎ সংবাদপত্রের যে লেখাগুলো সেগুলো। আর রেসিপি সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ রান্নাবান্নার যতগুলো রাইটিং আছে সবগুলো হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। সায়েন্টিফিক রিপোর্টস, অর্থাৎ বিজ্ঞানসম্মত যতগুলো প্রতিবেদন আছে সবগুলো হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। টেকনিক্যাল রাইটিং, অর্থাৎ টেকনিক্যাল জাতীয়, অর্থাৎ প্রকৌশল জাতীয় যতগুলো রাইটিং আছে সবগুলো হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। অর্থাৎ টেক্সট বুক, তোমরা যে টেক্সট বুকটা পড়ছো এই টেক্সট বুকটা কিন্তু হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। আশা করি তোমাদের এই তিনটি টেক্সট সম্পর্কে সম্যক একটা ধারণা হয়েছে। তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটা টেক্সটের মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং রয়েছে, অর্থাৎ কোনো কোনো টেক্সট আসলে ফর্মালে লেখা হয় আর কোনো কোনো টেক্সট আসলে ইনফর্মালে লেখা হয়। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কিন্তু আগেই বলা হয়েছে যে পুনরায় আমাদের টেক্সটটা পড়তে হবে, দ্য হ্যাবিট অফ রিডিং। এই টেক্সটটা আবারও পড়তে হবে। এই টেক্সটটা পড়ার পরে আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে এই টেক্সটটা, এই তিনটা টেক্সটের মধ্যে কোন টেক্সটের মধ্যে পড়ছে। এটা কি আসলে ডেসক্রিপটিভ রাইটিং, না ন্যারেটিভ রাইটিং, না এক্সপোজিটরি রাইটিং। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অলরেডি এই টেক্সটের আলোকে আমি ভিডিও দিয়েছি, তোমরা অনুগ্রহ করে এটা দেখে নেবে ভিডিওটি। আমি শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে এখন তোমাদেরকে আমি টেক্সট বুকে নিয়ে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের টেক্সট 9.3.2, যে অ্যাক্টিভিটিতে দ্য হ্যাবিট অফ রিডিং রয়েছে। আমি পুরো টেক্সটটা বাংলা অনুবাদ সহকারে পড়াবো না, আমি শুধু তোমাদেরকে ফিচার্সগুলো দেখাচ্ছি। দেখো এখানে প্রথম লাইনটা রয়েছে, রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ আ পারপাস। এখানে দেখো শুরু হয়েছে আসলে ফার্স্ট পারসন দিয়ে। পরে যে লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উই রিড টু গেইন ইনফরমেশন। দেখো উই, অর্থাৎ পুরো টেক্সটটা কিন্তু ফার্স্ট পারসন দিয়ে শুরু হয়েছে। আর তোমরা টেক্সটটা দেখে আসলেই বুঝতে পারছো যে এটা পড়ার অভ্যাস সম্পর্কে, অর্থাৎ রিডিং সম্পর্কে। এই রিডিং সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, মানে রিডিং ছাড়া এখানে আর কোনো প্রকার অতিরঞ্জিত তথ্য আরোপ করা হয়নি, অর্থাৎ এখানে কোনো প্রকার আর অতিরঞ্জন কিছু নেই, অর্থাৎ এখানে শুধু রিডিং সম্পর্কে রয়েছে। আর যখন এই টেক্সটটা কেউ পড়বে, যারা রিডার তারা কিন্তু এটা খুব মনোযোগ সহকারে পড়বে এবং এটাতে এনগেজড হয়ে থাকবে এবং তারা কখনো এটা থেকে বিচ্যুত হবে না। ঠিক আছে? তাহলে এই পুরো টেক্সটটা তোমরা ভালো করে বোঝার জন্য আমার চ্যানেল থেকে এটা দেখে নেবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে আমি কিন্তু ভিডিও বানিয়েছি বাংলা অনুবাদ সহকারে। তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে নেবে ক্লাস 8 ইংলিশ 9.3.2, তাহলেই এই পুরো টেক্সটটা তোমরা বুঝতে পারবে। তোমরা এখন অবশ্যই বুঝতে পারছো, যেহেতু এই টেক্সটটা ফার্স্ট পারসন দিয়ে শুরু হয়েছে আর এখানে রিডিং ছাড়া অন্য কোনো তথ্য নেই এবং এখানে এই টেক্সটটা পড়ার সময় পাঠকরা নিজেকে এনগেজড করে রাখে, তাহলে অবশ্যই অনুমান করতে পারছো যে এটি তিনটা টেক্সটের মধ্যে কোন টেক্সটের মধ্যে পড়ছে। তাহলে আমরা এখন উত্তর সেকশনে চলে যাচ্ছি।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের উত্তর সেকশনটা আমরা এভাবে লিখব। আই বিলিভ দ্য টেক্সট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ আ ফর্মাল রাইটিং ওয়ান। এটা হচ্ছে ফর্মাল রাইটিং। ইট ইজ এ ন্যারেটিভ টেক্সট। তোমরা অবশ্যই উত্তর পেয়েছো, এটা হচ্ছে ন্যারেটিভ টেক্সট। অ্যান্ড সাম ফিচার্স অফ ন্যারেটিভ টেক্সট আর মেনশনড ইন দ্য ফলোয়িং অ্যালং উইথ সাম সেন্টেন্সেস। কিছু বাক্যের সাথে এটা যে ন্যারেটিভ টেক্সটের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে আমি কিন্তু উল্লেখ করেছিলাম যে এটি ফার্স্ট পারসন ন্যারেশন, অর্থাৎ ফার্স্ট পারসন লেখা হয়েছে, এবং এখানে সেন্টেন্সেস ইউজড ইন, অর্থাৎ আর এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে যে এখানে ফার্স্ট পারসন যে ব্যবহার করছে তার মধ্যে আমি একটা শুধু তুলে ধরেছি। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। এরপরে দ্য বিগিনিং, দ্য মিডল অ্যান্ড দ্য এন্ড, অর্থাৎ টেক্সটের শুরু, মধ্য এবং শেষে অল পার্টস অফ দ্য স্টোরি আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, অর্থাৎ তিনটা পার্টই সমানভাবে গুরুত্বপূর্ণ, একটা পার্ট বাদ দিলে আরেকটা পার্ট কিন্তু বোঝা যাবে না। অ্যাট্রাক্টস অর হোল্ডস দ্য রিডার্স অ্যাটেনশন, অর্থাৎ এই পুরো টেক্সটটা পাঠকের মনোযোগকে ধরে রেখেছে। এই জন্য বলা হয়েছে দ্য রাইটিং হ্যাজ বিন এবল টু হোল্ড দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অফ দ্য স্টোরি। এরপর হচ্ছে কিপস দ্য রিডার্স এনগেজড, এবং এই স্টোরিটা অর্থাৎ এই রাইটিংটা পাঠককে এনগেজড করে রেখেছে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে কি, দ্য রিডার্স হ্যাভ গট ইনভলভড ইন দ্য স্টোরি, অর্থাৎ পাঠকেরা কিন্তু গল্পের মধ্যে নিজেকে ইনভলভ করে রেখেছে। একটা হচ্ছে অ্যাভয়েডস আননেসেসারি ডিটেল, এখানে অপ্রয়োজনীয় কথা কিন্তু পরিহার করা হয়েছে। যেহেতু এটা রিডিং সম্পর্কে বলা হয়েছে, শুধু রিডিং সম্পর্কে এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। আর এখানে বিশ্লেষণে বলা হয়েছে দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য হ্যাবিট অফ রিডিং, এই গল্পটি হচ্ছে পড়ার অভ্যাস সম্পর্কে। দ্য হোল স্টোরি ইনক্লুডস দ্য ম্যাটার অফ রিডিং অনলি, এবং পুরো গল্পটা আসলে কেবলমাত্র পড়ার বিষয়বস্তু সম্পর্কে। নো আননেসেসারি টপিক ইজ ইনক্লুডেড দ্য স্টোরি, কোনো অপ্রয়োজনীয় তথ্য কিন্তু এটাতে অন্তর্ভুক্ত করা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের মতো করে লিখে এটা সবশেষে যেটা করতে হবে, ইন দ্য এন্ড শেয়ার ইউর গ্রুপ ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস, এবং পুরো ক্লাসে তোমার লেখাটা আসলে শেয়ার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।